পাহাড়পুর নামে এক বনের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঠিরে বাস করত টুনি ও তার মেয়ে টুকি। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে কোনো রকমে দিন কাটাতো। তারা ঠিক মতো খাবারও খেতে পারতো না, কারণ তারা ছিল খুবই গরিব পাখি। মা টুকি, আমাকে একটু খাবার খুঁজতে যেতে হবে, ঘরে যে কোনো খাবার নেই। মা, তুমি খাবার খুঁজতে যাবে? কিন্তু বনে তো খাবারই পাওয়া যায় না। তুমি কোথা থেকে খাবার নিয়ে আসবে? মারে, খাবার তো খুঁজে পাওয়াই যায় না, তাই বলে ঘরে বসে থাকলে কি খাবার পাওয়া যাবে? চেষ্টা করতে হবে তো, না হলে যে মুখে দুমুঠো খাবারও জুটবে না। তুই ঘরে থাক, আমি দেখছি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে মা, যাও তবে, আমি ঘরেই আছি। হে সৃষ্টিকর্তা, আমার এই দুঃখের দিন কি কোনোদিনও শেষ হবে না। ছোট্ট মেয়েটাকে যে আমি ঠিক মতো দুমুঠো খাবারও খেতে দিতে পারছি না, এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি খাবার খুঁজতে যায় আর এদিক ওদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তখন টুনি দেখতে পায় তার বাড়ির সামন দিয়ে কিছু পাখি সবজি নিয়ে যাচ্ছে। তা দেখে টুনি অবাক হয়ে যায়। আরে, আমি এত খুঁজি কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না, আর বনের পাখিরা এতগুলো সবজি কোথা থেকে নিয়ে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদেরকে জিজ্ঞেস করে দেখি তো, ওরা কোথা থেকে এই সবজিগুলো নিয়ে এসেছে। কবুতর দাদা, কাকলি দিদি, তোমরা কোথা থেকে এই সবজিগুলো নিয়ে আসলে গো? এ বনে তো এত ভালো সবজি পাওয়াই যায় না। টুনি, তুই ঠিক বলেছিস, আমাদের বনে এত ভালো সবজি নেই। আমরা এই সবজিগুলো পাশের বন থেকে এক বুড়িমায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তুই চাইলে বুড়িমায়ের কাছ থেকে সবজি নিয়ে আসতে পারিস। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, আমি বুড়িমায়ের কাছ থেকে সবজি নিয়ে আসবো। আমাকে বুড়িমায়ের খোঁজ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে টুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুই তো আমাদের বনেরই পাখি। আমরা চাই না তুই না খেয়ে থাক, তাই তোকে বুড়িমায়ের ঠিকানাটা দিয়ে দিলাম। তুই সময় করে বুড়িমায়ের কাছে যাস। আমরা এবার আসি। এরপর কবুতর ও কাকলি সেখান থেকে চলে যায় আর টুনি বুড়িমায়ের সন্ধানে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর টুনি পাশের বনে পৌঁছে যায়। আমি তো পাশের বনে চলে এসেছি। এখন বুড়িমা কোথায় থাকে তা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বুড়িমায়ের বাড়িটা যে কোন দিকে তা তো আমি জানি না। আমি বুড়িমাকে কোথায় খুঁজবো? আরে বাহ, বাড়িটা তো সবজি গাছ দিয়ে ভরা। এত সুন্দর করে সবজি গাছ কে লাগিয়েছে? তার মানে কি এটাই বুড়িমায়ের বাড়ি? একবার ডেকে দেখি তো। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো বুড়িমা? কে 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 আমাকে ডাকছে? বুড়িমা, আমি তোমাকে ডাকছি। কে তুই মা? আর আমার কাছে তুই কেন এসেছিস? বুড়িমা, তুমি নাকি গরিবদেরকে সাহায্য করো। আমি অনেক গরিব পাখি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। মারে, আমার বাড়িতে তো সবজি ছাড়া তোকে দেওয়ার মতো কিছুই নেই। তুই যদি চাস আমি তোকে সবজি দিয়ে সাহায্য করতে পারি। বুড়িমা, আমি তোমার কাছ থেকে সবজি চাই না। আমি চাই তুমি আমাকে কিছু সবজির বীজ দাও, যাতে আমি সবজি চাষ করতে পারি। তুই আমার কাছ থেকে সবজির বীজ নিবি? আচ্ছা বেশ, আমি তোকে কিছু সবজির বীজ দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বুড়িমা? তোকে গরিব ও অসহায়দেরকে সাহায্য করতে হবে। সবজি চাষ করে যেন তুই গরিবদের ভুলে যাস না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি গরিব ও অসহায়দেরকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর বুড়িমা টুনিকে কয়েক রকমের সবজির বীজ দেয়। সবজির বীজ পেয়ে টুনি অনেক খুশি হয় আর বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। মারে, আমি পাশের বনে গিয়েছিলাম। তুমি পাশের বনে গিয়েছিলে? কিন্তু কেন মা? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুকি বলতে থাকে, মা, তুমি সবজির বীজ নিয়ে এসেছো? ভালোই হয়েছে। আমাদের যে
ছোট ফাঁকা জমিটা আছে সেই জমিতে তুমি সবজি চাষ করতে পারবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। এতদিন তো টাকার অভাবে বীজ কিনতে পারিনি, তাই আর সবজিও চাষ করা হয়নি। শুধু শুধু জমিটা ফাঁকাই রয়ে গেছে। এখন তো আর বীজ কিনতে হবে না, তাই আর সবজি চাষ করতে অসুবিধায় পড়তে হবে না। এখন যাই, গিয়ে জমিটা প্রস্তুত করি, বীজগুলো ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ মা, যাও। মা, ও মা, বেশ কিছুদিন তো হয়ে গেছে আমাদের জমিতে সবজি হয়নি এখনো। মারে, আমি তো 2 দিন আগে জমি দেখতে গিয়েছিলাম, তখন সবজিগুলো তো ছোটই ছিল। আজ গিয়ে দেখতে হবে সবজিগুলো বড় হয়েছে কিনা। মা, তাহলে আমিও সবজি দেখতে যাব, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। এরপর টুনি টুকিকে নিয়ে তার জমিতে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় জমিতে অনেক সবজি হয়েছে। তা দেখে টুনি ও টুকি অনেক খুশি হয়। আরে বাহ, জমিতে তো অনেক সবজি হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। যাক, ভালোই হয়েছে। সবজিগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। মা, তুমি এক্ষুনি সবজিগুলো তুলে বাজারে নিয়ে যাও। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি সবজিগুলো তুলে বাজারে নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি সবজি তুলতে শুরু করে। আর সবজি তোলা শেষ হলে টুনি সবজিগুলো নিয়ে বাজারে যায় আর সবজি বিক্রি করতে থাকে। তখন টুনির কাছে একটা অসহায় পাখি আসে। বোন, আমাকে একটু সবজি দিবি? আমি টাকার অভাবে সবজি কিনতে পারছি না, দয়া করে তুই আমাকে একটু সাহায্য কর। না না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি এখান থেকে যাও তো দেখি, আমাকে বিরক্ত করো না। টুনির মুখে এমন কথা শুনে সুখী পায়রা অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সবজি বিক্রি করে টুনি কিছুদিনের মধ্যে ধনী ও অহংকারী পাখি হয়ে যায়। কাউকে সাহায্য করার বদলে অপমান করে তাড়িয়ে দেয়। আর একদিন বুড়িমা পাখিদের বনে এসে দেখতে পায় টুনি অসহায় পাখিদের অপমান করছে। টুনি, আজ আমি অসুস্থ থাকার কারণে বুড়িমায়ের কাছে যেতে পারিনি। তুই আমাকে আজ কটা সবজি দিয়ে সাহায্য করবি? আমি সুস্থ হলে বুড়িমায়ের কাছ থেকে সবজি এনে তোকে দিয়ে দিব। কবুতর দাদা, এখন সবজির অনেক দাম, তাই তোমাকে আমি সবজি দিতে পারবো না। এই সবজিগুলো আমি বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করব। তুমি তো আর আমাকে চড়া দাম দিতে পারবে না। যাই হোক, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। এই টুনি পাখি তো দেখছি ভারী দুষ্টু। আমাকে মিথ্যে কথা বলে আমার কাছ থেকে সবজির বীজ নিয়ে এসেছে, আর এখন গরিব অসহায় পাখিদেরকে অপমান করছে। এর শাস্তি ওকে পেতেই হবে। এ কি বুড়িমা, তুমি এখানে? কেন, আমাকে এখানে দেখে তুই অবাক হয়েছিস? অবাক হতে যাব কেন বুড়িমা? কারণ তুই একটা লোভী পাখি, আমাকে মিথ্যে কথা বলেছিস। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তুই সৎ ও ভালো পাখি এবং অসহায়দের সাহায্য করবি, কিন্তু এখন দেখছি আমার সব ভাবনা ভুল। তুই আমাকে মিথ্যে বলেছিস, তাই আমি তোকে অভিশাপ দিয়েছি। তোর জমি সবজি নষ্ট হয়ে যাবে আর তুই আগের মতো গরিব পাখি হয়ে যাবি। না বুড়িমা, এমনটা তুমি করো না। তুমি তোমার অভিশাপ তুলে নাও, তুলে নাও। একবার যখন অভিশাপ দিয়েছি তখন সেই অভিশাপ তোকে ভোগ করতেই হবে। এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি না। এ কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায় আর টুনির জমির সব সবজি নষ্ট হয়ে যায়। আর এরপর থেকে টুনি গরিব পাখি হয়ে বাকি জীবন কাটাতে থাকে। মোড়ল মশাই, আমাকে দয়া করে আরো কটা দিন সময় দিন, আমি ঠিক আমার টাকাগুলো আপনাকে পরিশোধ করে দিব। এমন কথা তুই বহুবার বলেছিস, কিন্তু সবার মতো আর আমাকে টাকা ফেরত দিসনি, তাই এবার আর কোনো পথ নেই। তোর জমি আমাকে দিয়ে দিতেই হবে। মোড়ল মশাই, আমার জমি থেকে যে কটা ফসল আসে তা বিক্রি করে কোনো মতে আমি আমার সংসার চালাই। এখন বাড়িতে আমার ছেলেটাও ভীষণ অসুস্থ, ওর যে চিকিৎসা করাবো সেই টাকাটা আমার কাছে নেই। ওসব তোর ব্যাপার, এগুলো দেখলে আমার চলবে না। এখন শুধু এই দলিলে স্বাক্ষর করে দে যে তুই নিজ ইচ্ছায়
তোর সব জমি আমার নামে লিখে দিয়েছিস। মোড়লের এমন কথা শুনে টোনা হাউমাউ করে কেঁদে ওঠে, কিন্তু টোনার কান্না যেন কোনোভাবেই মোড়লের কান পর্যন্ত পৌঁছায় না। নিষ্ঠুর মোড়ল জোর করে টোনার কাছ থেকে তার জমিগুলো লিখে নেয়। এরপর টোনা কান্না থামিয়ে উড়ে না গিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। আরে আরে, ওই শিয়ালটা তো দেখছি সাপটাকে মেরে ফেলবে। না, এভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। সবই তো ঠিক আছে, কিন্তু শিয়াল তোমাকে কেন তাড়া করেছে? আমি হলাম স্বল্পরাজ্যের রাজা। এক শয়তান সাপুরিয়া তার তন্ত্রমন্ত্রের সাহায্যে আমার পুরো রাজ্যকে দখল করে নিয়েছে, আর আমি কোনো রকমে আমার নাগমণিটা নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু সাপুরিয়া তবুও নাগমণির লোভে তার মায়া শিয়ালকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। সময় মতো যদি তুমি আমাকে তুলে না নিতে তোমার পা দিয়ে, তাহলে আজ যে কি হতো আমার। আচ্ছা, তোমার কাছে তো আমি কোনো নাগমণি দেখতে পাচ্ছি না। তুমি আমার মাথায় ভালো করে তাকাও। ওরে বাবা রে, আমার তো পুরো চোখে ঝলসে যাচ্ছে। তুমি তোমার মনির আলোটা নেভাও। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। এবার তুমি তোমার রাস্তা মাপো তো, যাও, আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। আমি এখন একা কোথাও থাকতে পারবো না, যখন তখন বিপদে পড়ে যাব। তুমি তো আমাকে বাঁচালে, তাই এবার তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোমাকে আমি আমার সাথে নিয়ে গিয়ে কোথায় রাখবো? আমার ছোট্ট একটা ঘর, বউ ছানাকে নিয়ে থাকি। তার উপর আমার ছানাটা কদিন হলো অসুস্থ, চিকিৎসা যে করাবো তারও কোনো উপায় নেই। আমি তোমাকে নিয়ে কোথায় রাখবো বলো তো? আমি যদি বলি আমাকে তোমার সাথে নিয়ে গেলে তোমার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর তোমার ঘরে শুধু সুখ আর সুখ বিরাজ করবে। তাই নাকি? আচ্ছা চলো, যেতে যখন চাইছো তাহলে চলো। টোনার সাপ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ওদের সামনে বিজলি নামে এক গাভী আসে। আরে বিজলি, কি হয়েছে তোর? আজ মুখটা এমন শুকনো লাগছে কেন? আর বলো না বন্ধু, পুরো জঙ্গল অনেক জলশূন্য অবস্থায় পড়ে গিয়েছে। আমি যে এক ফোঁটা জল খেয়ে আমার গলাটা ভেজাবো, তারও কোনো উপায় দেখছি না। সোনা বন্ধু, তুমি আমাদের সাহায্য করো। আমরা সবাই জানি তুমি ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারবে না। দয়া করো বন্ধু। কিন্তু আমি তোমাদের কিভাবে সাহায্য করব? আমি বলছি তুমি কিভাবে সাহায্য করবে। তুমি আমাদের সবার জন্য একটা নলকূপের ব্যবস্থা করে দাও, আর তারপর আমরা সেই নলকূপের জল খেয়ে বেঁচে থাকবো। এখন একটা নলকূপ করতে গেলে তো অনেক টাকা আর পরিশ্রমের প্রয়োজন, কিন্তু আমার কাছে তো তার কিছুই নেই। আমি থাকতে তোমাদের কেন এত দুশ্চিন্তা? আমি তোমাদের সব চিন্তা এক্ষুনি দূর করে দিচ্ছি, দাঁড়াও। এরপর সাপটা নাগমণির সাহায্যে সুন্দর একটা নলকূপ প্রকট করে, আর তারপর সাপ বলে ওঠে, এই নাও তোমাদের নলকূপ। তোমরা সবাই এখন থেকে যত খুশি তত জল নিতে পারবে। এই জলকূপের জল যে কখনোই আর ফুরাবে না। আর এই নলকূপের একটা বিশেষত্ব আছে জানো? কি সেই বিশেষত্ব নাগরাজ, বলুন আমাদের। এই নলকূপের জল যে সৎ মনে পান করবে, তার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। তাহলে তো আর কোনো পশু পাখি অকালে অসুস্থ হয়ে মারা যাবে না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে নাগরাজ। কি মজা, আমাদের আর কোনো চিন্তা রইলো না। ওরা সবাই অনেক খুশি মনে নলকূপের জল পান করতে থাকে। আর তারপর আস্তে আস্তে বনের সকল পাখিরা সেখানে চলে আসে, আর ওরা নলকূপের জল নিয়ে খেতে থাকে। তুমি অনেক ভালো নাগরাজ, সবার জন্য কত সুন্দর নলকূপ বানিয়ে দিলে। আমার থেকে তুমি আরো বেশি ভালো, কারণ তুমিও তো সবাইকে কত সুন্দর করে সাহায্য করো আর সবার বন্ধু হয়ে থাকো।
সবই তো ঠিকঠাক, কিন্তু বাড়ি ফিরে যদি দেখতে পেতাম আমার ছানাটা সুস্থ হয়ে গিয়েছে আর আমার ঘরে সব অভাব শেষ হয়ে গিয়েছে, তাহলে কতই না ভালো হতো বলো। হা হা হা। ঠিক আছে, চলো আগে তোমার বাড়ি ফিরে যাই। টোনা সর্পরাজকে নিয়ে তার বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে টোনা পুরো অবাক হয়ে যায়। টুনি তাদের দেখে খিলখিল করে হেসে দেয়। টোনা, তাহলে তুমি আসতে এত দেরি করলে কেন বলো তো? কেন, কি হয়েছে টুনি? আমাদের সন্তান কি আরো অসুস্থ হয়েছে নাকি? না গো না, আমাদের সন্তান পুরো সুস্থ হয়ে গিয়েছে জানো। এটা তো আমার জন্য অনেক খুশির খবর টুনি। টোনা, এই নে তোর দলিল। আমাকে আর তোর কোনো টাকা দিতে হবে না। তোর কাছে যা টাকা আছে তা দিয়ে তুই তোর সংসার ভালো করে চালা। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। এরপর মোড়ল সেখান থেকে চলে যায়। আর টোনা আনন্দে চোখের জল ফেলতে থাকে আর সর্পরাজকে বলতে থাকে, সর্পরাজ, তুমি সত্যি বলেছিলে তুমি আমার ঘরে এলে আমার পুরো ঘর সুখের জোয়ারে ভাসতে থাকবে। এখন আর কেঁদো না বন্ধু, তোমার তো সুখের দিন। আচ্ছা টোনা, তুমি সর্পরাজকে কোথায় পেলে গো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। পুরো জঙ্গলের পশু পাখিরা সবাই অনেক সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন সেই সাপুরিয়া বিন বাজাতে বাজাতে জঙ্গলে এসে হাজির হয়। হা হা হা, আমি এই জঙ্গলে নাগরাজের গন্ধ পাচ্ছি, কিন্তু কোথায় আছে নাগরাজ? আমি এখন খুঁজি কি করে? তবে এখানে থাকলে তো বিনের শব্দে আমার কাছে চলে আসার কথা। আমি বরং আর একটু চেষ্টা করে দেখি। এই বলে সাপুরিয়া বিন বাজাতে বাজাতে টোনার বাড়ির সামনে চলে আসে। এদিকে এই সাপুরিয়া, এই আমার বাড়িতে বিন বাজাচ্ছ কেন? হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে যা বলছি, যাও। টুনি সাপুরিয়াকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাপুরিয়া কিছুতেই তার বিন বাজানো থামাচ্ছিল না। সে বিন বাজাতেই থাকে। এদিকে সর্পরাজ বিনের আওয়াজে বশ হয়ে সাপুরিয়ার সামনে চলে আসে। এই তো সর্পরাজ, আর এই তো তার মাথায় মণি। হা হা হা, এবার আমি এই মণি নিয়ে সব থেকে বড় শক্তিশালী সাপুরিয়া হয়ে যাব। হা হা হা। সাপুরিয়া, তোর এত বড় সাহস! তুই সর্পরাজের নাগমণি নিতে এসেছিস? দাঁড়া, এবার তোকে আমি দেখাচ্ছি মজা। এই, কোথায় রে আমার পশু পাখি বন্ধুরা? তাড়াতাড়ি চলে আয়। টোনার ডাক শুনে জঙ্গলের সব পশু পাখিরা সেখানে ছুটতে চলে আসে। আর সাপুরিয়াকে মারতে মারতে মেরে ফেলে। নাগরাজ, আপনার কোনো ভয় নেই। এবার আপনি নিশ্চিন্তে নাগরাজে ফিরে যান। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এরপর সর্পরাজ সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর সবাই আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। চুড়ি নিন চুড়ি, রং বেরঙের রেশমি চুড়ি। এই চুড়ি একবার যার হাতে উঠবে তার সৌন্দর্য পুরো দ্বিগুণ হয়ে যাবে। আসুন আসুন। এ কি, আজ আমার ডাক শুনে কেউ আসছে না কেন? তাহলে কি আজ আমার চুড়ি বিক্রি হবে না? আজ যদি আমার চুড়ি বিক্রি না হয় তাহলে তো আমি আমার মেয়েটার মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। দুঃখী চুড়িওয়ালি গাছের ডালে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। আরে সুখী দিদি যে, এভাবে বসে বসে কান্না কেন করছো? আজ বুঝি কোনো চুড়ি বিক্রি হয়নি? তুমি ঠিকই ধরেছো কালু দাদা, আজ আমার কোনো চুড়ি বিক্রি হয়নি। এখন যে আমি কি করব একদমই বুঝতে পারছি না। আরে আরে কান্না থামাও, আমি তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। সেখানে গেলে মুহূর্তের মধ্যেই তোমার সব চুড়ি বিক্রি হয়ে যাবে। বলো বলো কালু দাদা, কোথায় সে জায়গা? আমি এক্ষুনি যাব সেখানে।
জঙ্গলের ঠিক দক্ষিণ প্রান্তে। ওখানে অনেক পাখি আছে, তারা সবাই তোর চুড়ি কিনে নিবে। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। এরপর সুখী পায়রা আর এক মুহূর্ত দেরি না করে কালুর পাড়া জায়গায় যেতে থাকে। এদিকে কালু কাক, ওস্তাদ, একটা পাখি পাঠিয়েছি, এবার বাকিটা আপনারা সামলিয়ে নিন আর আমার টাকাগুলো এক্ষুনি বিকাশ করে দিন। আচ্ছা ঠিক আছে। কালু কাক খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে সুখী পায়রা ঈগলের কাছে চলে যায়। ঈগল দাদা, আপনি কি চুরি নেওয়ার কারণে আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, চল আমার সাথে। আমার বউ তোর সব চুরি দেখে তার পছন্দ মতো চুরি নিয়ে নিবে, চল। সুখী পায়রা ঈগলের মিষ্টি কথার ফাঁদে পড়ে ঈগলের সাথে যেতে থাকে। বাঘ, আমাকে খেও না। বাড়িতে যে আমার ছোট্ট ছানা আমার পথে বসে আছে, আমাকে খেও না, তুমি দয়া করে খেও না। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি কোনো খারাপ বাঘ নই, আমি হলাম প্রতিবাদী বাঘ। আমার সামনে কোনো অন্যায় হলে আমি তাকে ছেড়ে দেই না। ঈগল দাদা তো কোনো অন্যায় করেনি, তাহলে ঈগল দাদাকে তুমি কেন খেলে? এরপর বাঘ সুখীকে ঈগলের সব কুকর্মের কথা খুলে বলে। তুমি আমাকে বাঁচালে, নয়তো আজ আমার বাবা হারা মেয়েটা মাকেও হারিয়ে ফেলতো। শোন, এই জঙ্গল একদম ভালো নয়, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নয়তো যখন তখন তোর কোনো বিপদ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর সুখী বাঘকে বিদায় জানিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, তুমি আমার জন্য কোনো খাবার আনোনি? আমাকে ভীষণ খিদে পেয়েছে। তোকে আর কি বলি রে মা, দুঃখের কথা। আজ যে আমার কোনো চুড়ি বিক্রি হয়নি। তবে তুই কোনো চিন্তা করিস না মা, আমি কাল সকালে তোর জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করব। তাহলে আমি সারা রাত কি করে থাকবো মা না খেয়ে? আমার চুড়ির ঝুড়িতে একটা পেয়ারা আছে, তুই ওটা খেয়ে ঘুমিয়ে পড় মা। মায়ের কথা মতো পারুল পেয়ারাটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সারা রাত সুখী ক্ষুধার কারণে একদমই ঘুমাতে পারে না। এদিক ওদিক ছটফট করে রাতটা কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে ভোর হয়ে আসে। মেয়েটা ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি কিছু খাবার নিয়ে আসি। এরপর সুখী পায়রা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। বেলা তো অনেক হলো, চল এবার আমরা খেয়ে নেই, আর তারপর আবার কাজ করা শুরু করা যাবে। ওরা তো অনেক খাবার খাচ্ছে, একটু খাবার চেয়ে নেই। তোমরা আমাকে একটু খাবার দাও না গো, একটু খাবারের যে আমার ভীষণ প্রয়োজন। কাজ নেই তো, আমাদের খাবারগুলো ওকে দান করতে যাব। যা, ভাগ এখান থেকে। এরপর সবাই সুখীকে ভাগিয়ে দিয়ে খেতে শুরু করে। আর সুখী কোনো উপায় না পেয়ে এক প্লেট খাবার নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। আর সবাই সুখীর পিছনে ছুটতে থাকে। সুখী দ্রুত বাড়িতে এসে তার মেয়েকে ডাকতে থাকে। মা পারুল, ওঠ মা, এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কি রে মা, কি হলো তোর? ওঠ বলছি। সুখী তার মেয়ের গায়ে হাত দিয়ে দেখে তার মেয়ে আর নেই। না, এ হতে পারে না। আমার পারুল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ওঠ মা, ওঠ। সুখী পায়রা চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে কৃষকেরাও এসে সুখীকে ডাকতে থাকে। এদিকে সুখী অধিক শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তোদের খাবার লাগবে তাই না? এই নে তোদের খাবার। লাগবে না তোদের খাবার? এখন আমি তোদের খাবো। এই সুখী নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এই চল আমরা পালাই। সবাই সুখীকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আর সুখী পাগল হয়ে মোড়লের বাড়িতে যায়।
মেয়েকে যে খাওয়াতে হবে। আমি সবার কাছে কাজ চাইলাম, কিন্তু কেউ আমাকে কাজই দিল না। এই পাগলকে আমার কাছে কে আসতে দিল? এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হোক। আমি বাইরে যাব না, আমাকে তাহলে খাবার দিন, আমি আমার মেয়েকে খাবার খাওয়াবো। মোড়লের কথা মতো প্রহরীরা সুখীকে মারতে মারতে সেখান থেকে নিয়ে বাইরে ফেলে দেয়। এদিকে সুখী মোড়লের একটা লাউ পায়। তোর এত বড় সাহস, তুই মোড়লের লাউ চুরি করিস? এই সবাই একে মার। এরপর সবাই মারতে মারতে সুখীকে মেরে ফেলে আর লাউ নিয়ে মোড়লের ঘরে রেখে দেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর সবাই ঘুমিয়েও পড়ে। ওরে বাবা রে, এই লাউ কোথা থেকে এলো? আর এভাবে আমাকে মারছে বা কেন? এই লাউ, এই থাম থাম বলছি। মারতে মারতে আমাকে পুরো পটল বানিয়ে ফেললো রে। আমাকে তুই চিনতে পারছিস? আমি হলাম সেই হতভাগীর আত্মা, যার মেয়ে খাবারের অভাবে মারা গিয়েছে, আর তোরা আমাকে খাবার না দিয়ে মেরে ফেলেছিস। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। আগে বল, সব অনারীদের সাহায্য করবি, কখনোই আর কারোর সাথে অন্যায় আচরণ করবি না। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে তাই করব, কারোর সাথে অন্যায় করব না, সব অনারীদের আমি সাহায্য করব। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। এরপর অভিশপ্ত লাউ থেকে সুখীর আত্মা বেরিয়ে যায় আর মোড়ল প্রতিশ্রুতি হিসেবে সবার সাথে ভালো আচরণ করতে থাকে। বৃন্দাবন জঙ্গলের রানী টুনি তার 3 কন্যাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। বড় মেয়ে টুনটুন, যে কিনা ঘর গোছাতে খুব ভালোবাসতো। মেজো মেয়ে টুকি, যে কিনা সারা দিন নিজের রূপ লাবণ্য নিয়ে বড়াই করত। আর ছোট মেয়ে টিংটিং, যে কিনা যুদ্ধক্ষেত্রে খুবই পারদর্শী ছিল। তার মনটা যেমন কোমল ছিল, তেমনি অন্যায়ের বিরুদ্ধেও সে অনেক কঠোর ছিল। রানীমা, কি হয়েছে আপনার? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? মন্ত্রী মশাই, আমার তো বয়স হয়ে গেছে, এখন আমি আমার রাজ্যের ভার কাকে দিব বুঝে উঠতে পারছি না। আমার কোনো কন্যা যে সামলাতে পারবে না সবটা। কেন রানীমা? টিংটিং তো সবকিছুতেই পারদর্শী, আপনি রাজকুমারী টিংটিংকে রাজ্যের ভারটা দিন, তাই তো হয়ে যায়। না মন্ত্রী মশাই, এভাবে দেওয়া যাবে না। ওদের 3 জনকে ডাকুন, আমি একটু পরীক্ষা করে দেখি আসলে কে এই রাজ্যের ভার নিতে সক্ষম। এরপর মন্ত্রী মশাই রাজকুমারীদেরকে রাজ দরবারে আসার জন্য আহ্বান করে। দেখ দিদি, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আমাকে আগে বল, এই মুকুটটা পরে আমাকে কেমন দেখাচ্ছে? দিদি, আমি তোর থেকে বেশি সুন্দরী, তাই আমি আগে বলেছি। বল এখন আমাকে কেমন লাগছে? কিরে, তোর রূপের বড়াই ছাড়া আর কিচ্ছু নেই। মা যদি তোকে রাজ্যের ভার দেয়, তাহলে রাজ্য এখানেই ডুবে যাবে। আর তুই নিজে কি বলতো? আর তোকে রাজ্যের ভার দিলে তো তুই সারাদিন প্রাসাদই গোছাবি, রাজ্য আর ভালোভাবে শাসনই করতে পারবি না। তোমরা থামবে দিদি? কি শুরু করলে বলো তো? মা রাজ দরবারে ডেকেছে, চলো গিয়ে দেখি কি বলে মা, তারপর তোমরা দুজন ঝগড়া করো। এরপর 3 বোন মিলে রাজদরবারে যায়। টুনি ওদেরকে বসতে বলে। তোমাদের 3 জনকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন মা, কি প্রশ্ন? তোমরা 3 বোন আমাকে কে কি রকম ভালোবাসো বলো তো? সবার কাছে স্বর্ণ যেমন মূল্যবান আর স্বর্ণ দেখলে যেমন আকৃষ্ট হয়, আমি আপনাকে তেমন ভালোবাসি মা। মা, আমি আপনাকে ফুলের মতো ভালোবাসি। বাহ বাবা বাহ, খুব ভালো। তা টিংটিং, তুমি আমাকে কেমন ভালোবাসো? মা, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। নুন মাটির সাথে মিশে যেখানে সেখানে পড়ে থাকে, যার 1 পয়সা মূল্য নেই। তুমি আমাকে তার মতো ভালোবাসো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। ক্ষমা করবেন রানীমা, ছোট রাজকুমারীর কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে। আপনি একটু ভেবে দেখুন রানীমা। না মন্ত্রী, তুমি ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি জানবো আজ থেকে আমার দুটো মেয়ে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে টিংটিং তার মাথা থেকে মুকুট আর শরীর থেকে গয়নাগুলো খুলে রেখে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে টিংটিং সামনের দিকে যেতেই থাকে। যেতে যেতে টিংটিং অনেক দূরে চলে যায়। হঠাৎ তার সামনে একটা থুরথুরে বুড়ি আসে। আয় দিদি ভাই আয়, আমি তোর অপেক্ষাতেই ছিলাম। তুই আসবি সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি কি করে জানলেন? আমি সবার খবরই জানি রে দিদি ভাই। তোর কদর কেউ বুঝবে না, সেটা আমি আগে থেকেই জানতাম। এবার চল দেখিনি আমার সাথে। এরপর সেই বুড়ি টিংটিংকে নিয়ে তার বাড়িতে যায়। আজ থেকে এটাই তোর বাড়ি, আমার সাথেই তুই থাকবি। আর শোন, সময় হলে সবাই সব কিছুর কদর বুঝে যাবে। মন খারাপ করিস না, রান্নাঘরে সব কিছু রাখা আছে। অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খাইনি, আজ একটু ভালো মন্দ রেঁধে খাওয়া না আমাকে। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। এরপর টিংটিং রান্নাঘরে চলে যায়। আর এদিকে সেই বুড়িটা আসলে কোনো সাধারণ পাখি ছিল না, সে ছিল পাখি মাতা। এরপর পাখি মাতা পুরো জঙ্গলের নুন তুলে নেয়। বনের সবাই নুনের অভাবে ভুগতে থাকে, নুন ছাড়াই খাবার বানাতে থাকে। এদিকে রানী, এটা কি হলো? পুরো রাজ্যের নুন কোথায় চলে গেল? এমন নুনের অভাব তো আমি আগে কোনোদিন দেখিনি। মন্ত্রী মশাই, দেখুন তো বাইরে থেকে নুন কিনে আনা যায় কিনা। যথা আজ্ঞা রানীমা। এরপর মন্ত্রী নুন কেনার উদ্দেশ্যে যায়। ওইদিকে বুড়ি রূপী পাখি মাতা টিংটিং এর কাছে গিয়ে বলে, কি রে দিদি ভাই, রান্না হলো? হ্যাঁ ঠাকুমা, এই নাও। বাহ বাহ, কি সুন্দর সুবাস বেরিয়েছে। মনে হচ্ছে আজ পেট পুরে খেতে পারবো। শোন দিদি ভাই, এনে ডিব্বা আর এনে রূপোর কাঠি। তুই কাল সকালে তোর মায়ের কাছে রাজপ্রাসাদে ফিরে যাবি, আর গিয়ে এই ডিব্বাটা রানীমার হাতে দিবি। আর এই রূপোর কাঠি তখনই ব্যবহার করবি যখন তুই খুব বিপদে পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, কিন্তু কি আছে এই ডিব্বাতে? নুন আছে। এবার খেয়ে ঘুমাই চল, সকাল সকাল উঠতে হবে তো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। ওইদিকে রানীর চোখে ঘুম নেই। মন্ত্রী ফিরে এসে রানীকে বলে, রানীমা, দুঃখের বিষয়, কোথাও নুন কিনতে পেলাম না। যাও বা একটু পেলাম, সেটাও 2 ভরি স্বর্ণের মূল্যে 1 কেজি নুন দিতে চাইছে। এটা কি বলছেন মন্ত্রী মশাই? তাহলে এবার কি হবে? আমি কি নুন ছাড়া খাবার খাবো? আর আমার প্রজারাই নুন ছাড়া খাবার কি করে খেতে পারবে? হায় ঈশ্বর, তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? মাফ করবেন রানীমা, আপনার আসলে রাজকুমারী টিংটিংকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। এখন তো বুঝতে পারছেন রাজকুমারী টিংটিং কেমন ভালোবাসে আপনাকে। হ্যাঁ মন্ত্রী মশাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি টিংটিংকে খুঁজে আনুন। আজ্ঞে রানীমা, এখন তো অনেক রাত হয়েছে, আমি কাল সকালে অভিযান শুরু করব। আচ্ছা ঠিক আছে। এরপর মন্ত্রীমশাই চলে যায় আর রানী নির্ঘুম রাত্রি যাপন করে। এরপর ভোর হয়ে যায়। ওইদিকে বুড়ি, দিদি ভাই ওঠ রে, সকাল হয়ে গেছে, তোকে তো প্রাসাদে ফিরে যেতে হবে। হ্যাঁ ঠাকুমা, তুমি আমাকে বিদায় জানিয়ে দাও, আমি চলে যাই। কাল রাতে যা যা পড়েছিলাম সবকিছু মনে আছে তো দিদি ভাই? হ্যাঁ ঠাকুমা, সব মনে আছে। এবার তুমি থাকো, আমি চলে যাই। তবে ঠাকুমা, আমি ফিরে যাওয়ার পর তোমার কথা খুব মনে পড়বে ঠাকুমা, তখন আমার খুব মন খারাপ হয়ে যাবে। পাগলি মেয়ে কোথাকার, এবার যা তো তুই। এরপর টিংটিং বুড়িকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়।
অল্প কিছুক্ষণের মধ্যেই টিংটিং প্রাসাদে গিয়ে পৌঁছায়। মা, মা, আপনি কোথায়? মা টিংটিং, তুই ফিরে এসেছিস? আমি যে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে মা। স্বর্ণের প্রয়োজন ফুরিয়ে গেলে তার প্রতি আর কেউ আকৃষ্ট হয় না। ফুল শুকিয়ে গেলে তার স্থান হয় মাটিতে, নর্দমায়। আর নুন ছাড়া তো পুরো দুনিয়াই অন্ধকার হয়ে যায়। হ্যাঁ মা, তুমি এসব কথা ছাড়ো তো। এবার আমি রান্না করে সবাইকে খাওয়াবো। আর এই নাও মা নুনের ডিব্বা। এখন থেকে আর নুনের অভাবে ভুগতে হবে না। আমি এই রাজ্যের সবাইকে নুন দিব। এখানে তো অল্প একটু নুন রে মা, এটা তুই সবাইকে কি করে দিবি? এই নুন কখনো ফুরাবে না মা। এই বলে টিংটিং সেই রূপোর কাঠি দিয়ে সবাইকে নুন দেয়। আর পুরো রাজ্যের প্রজারা আবারও নুন দিয়ে রান্না শুরু করে। আর এদিকে টুনি টিংটিংকে রাজ মুকুট পরিয়ে দেয় আর রাজ্যের রানী বানিয়ে দেয়। আর টিংটিং সততার সাথে রাজ্যের সব দায়িত্ব পালন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।